ময়ূরপুর গ্রামে বাস করে দুই ভাই বোন ঋতু আর শুভ। তাদের বাবা কমল মিয়া একজন সাধারণ কৃষক। মা রহিমা বেগম কাঁথা সেলাই করে দুটো পয়সা বাড়তি আয়ের চেষ্টা করেন। ভাইয়া, আমার পুতুলের বিয়েতে তুমি যাবে তো? ওদের জন্য মিষ্টি বানাবে না? না হলে কিন্তু ওদের বিয়ে হবে না। দেখ, পুতুলের বিয়ে? তুই এখনো ছোটই রয়ে গেলি রে। তো চল নদীতে মাছ ধরতে যাই, দেখবি কত বড় রুই মাছ ধরবো। ওসব পুতুল টুতুল খেলা বাদ দিয়ে দে। না, আমার মাছ ধরতে ভালো লাগে না। আমার প্রজাপতি ভালো লাগে আর ফুল ভালো লাগে। ভাইয়া, গাছের সবচেয়ে উঁচু ওই ডালটার দিকে দেখ, কি সুন্দর দুটো পাখি বসে আছে। এই দুটো তো দেখতে ভারী আশ্চর্য পাখি। কোথা থেকে এলো এরা? মনে হচ্ছে যেন রূপকথার বই থেকে উড়ে এসেছে। কি সুন্দর, তাই না ভাইয়া? দেখ দেখ, সোনার পাখিটা কেমন করে তাকাচ্ছে আমাদের দিকে। মনে হচ্ছে আমাদের কিছু বলতে চাইছে। সোনার পাখিটা মিষ্টি সুরে ডেকে উঠল। রূপার পাখিটা তার পাশে চুপচাপ বসেছিল। পেঁচা হঠাৎ ধরফর করে চোখ খুলে তাকালো। ওহ, এমন সুর! এমন সুর তো আমি আমার শতবর্ষী জীবনেও শুনিনি। ডাক শুনেতে মনে হচ্ছে কোনো সাধারণ পাখি নয়, এই যে স্বর্গের পাখি। আমার এতদিনের অভিজ্ঞতা বলছে এরা কোনো সাধারণ বার্তা নিয়ে আসেনি। চল ঋতু, ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি। মা চাল ধুয়ে উঠোনে শুকোতে দিয়েছে, যদি ওরা কিছু না খেতে পেয়ে চলে যায়। সেদিন থেকে শুরু হলো ঋতু শুভ আর সোনারূপার পাখিদের বন্ধুত্ব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ঋতু আর শুভ ছুটে যেত গাছটার কাছে। কৃষকেরা খেয়াল করলো, যেদিন থেকে পাখি দুটো গ্রামে এসেছে সেদিন থেকে তাদের ফসল আরো ভালো হচ্ছে, গাছে ফল ধরছে বেশি। হুজুর, শুনেছেন সেই পাখিদের কথা, যে দুটো পাখি ওই বড় গাছে থাকে? কিসের পাখি? গায়ের যত উদ্ভট খবর সব আমার কানে আসে কেন? হুজুর, লোকে বলা বলি করছে একটা নাকি খাঁটি সোনার আর একটা রূপার। তাদের গান শুনলে নাকি মন ভালো হয়ে যায়। বলিস কে? সোনার আর রূপার পাখি? ওই পাখি দুটোকে আমার চাই, যেমন করে হোক ওদের ধরে আনতে হবে। শহর থেকে এক সওদাগর এসেছিল, সে বলেছিল এমন বিরল পাখি নাকি লাখ লাখ টাকা দাম। কিন্তু হুজুর, পাখি দুটো তো বনু পাখি, ধরা তো সহজ হবে না। আর এই ঋতু আর শুভ নামের পিচ্চি দুটো সারাদিন ওদের পাহারা দেয়, তারা তো পাখি দুটোকে চোখের আড়ালই করে না। আমি কোনো কথা শুনতে চাই না, ও আমার ঢেকি সব। ওই পাখি দুটোকে যদি আমি শহরের ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারি তাহলে লাখ লাখ টাকা পাবো। তখন তোরাও 2-4 টাকা পাবি, না হলে 100 টাকা পাবি না। সোনার পাখি সোনার খাঁচাই মানায়, গ্রামের গাছে নয়। যা, যেমন করে পারিস ধরে নিয়ে আয়। দরকার হলে জাল ফেল, আঠা লাগা, যা লাগে আমার কাছ থেকে নিয়ে যা, কিন্তু কাজটা হওয়া চাই। আর পাখি দুটোকে সাবধানে ধরবি, একটা পালকও যেন না ভাঙে। জি হুজুর, যাজ্ঞা। এবার দেখাবো আমরা কেমন পারি। পরদিন সকালে ঋতু আর শুভ যখন গাছের নিচে গেল, তারা দেখল সোনার রূপা পাখি দুটো বেশ অস্থির। কি হয়েছে তোদের? এমন করছিস কেন? মনে হচ্ছে যেন ভয়ে জড়সড় হয়ে আছিস। শুভ চারপাশটা ভালো করে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো ঝোপের ডালে ডালে কে যেন আঠা লাগিয়ে রেখেছে, আর একটু দূরে একটা গাছের ডালে একটা ফাঁদ পাতা রয়েছে, যাতে খাবার রাখা। ঋতু, সর্বনাশ হয়েছে। কেউ পাখি দুটোকে ধরার জন্য ফাঁদ পেতেছে। নিশ্চয় এটা ওই হারুন শিকদারের কাজ। তার লোভের কথা আমি অনেক শুনেছি। এখন কি হবে ভাইয়া? আমরা কিভাবে ওদের বাঁচাবো? ওরা যদি ফাঁদে পড়ে যায়? ভয় পাস না, আমি আছি তো। আমাদের খুব সাবধানে থাকতে হবে। পাখি দুটোকে আমরা ইশারা করে বুঝিয়ে দিই যেন ওরা নিচে না নামে।
দুই ভাই বোন তখন হাত নেড়ে নানা রকম শব্দ করে পাখি দুটোকে বোঝানোর চেষ্টা করলো যে নিচে বিপদ আছে। পাখি দুটো বুঝতে পেরে চুপ করে এক ডালে বসে রইল। দেখ, এই পিচ্চি দুটো সব মাটি করে দিল। ওদের মতো ছোট বাচ্চার এত বুদ্ধি কোথেকে আসে? আমি তো বলেছিলাম মজুরকে কাজটা সহজ হবে না। আমার হাতটা কেমন যেন চিনচিন করছে, মনে হচ্ছে আঠা লেগে গেছে। চুপ কর, চল আজ ফিরে যাই। হুজুরকে গিয়ে সব বলতে হবে। তিনি নিশ্চয় নতুন ফোন দিয়ে আসবেন। ঋতু আর শুভ ফাঁদগুলো নষ্ট করে বাড়ি ফিরে গেল। তারা তাদের বাবা মাকে সব কথা খুলে বলল। হারুন শিকদার লোকটা ভালো না, তার নজর যখন পড়েছে তখন সে সহজে ছাড়বে না। তোরা দুজন খুব সাবধানে থাকিস, আর পাখি দুটোকে চোখে চোখে রাখিস। এই লোকটা সব পারে টাকার জন্য। সোনারূপা আমাদের গ্রামের লক্ষ্মী, ওরা আসার পর থেকে আমাদের সবার ভালো হয়েছে। ওদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, কিন্তু আমরা কি করব? তার সাথে তো লড়াই করা যাবে না। তোদের মতো অকম্মার ঢেকে দিয়ে কিচ্ছু হবে না। এবার আমি যা বলি শোন। ওই সোনার পাখিটা গান গাইতে ভালোবাসে, তাই না? ওরা খুব নরম মনের। আমরা রাতে যাব, এমন এক ধরনের ধোঁয়া তৈরি করব যা নিঃশ্বাসে গেলে পাখি দুটো অজ্ঞান হয়ে যাবে। তারপর আস্তে করে ধরে নিয়ে আসবো, কেউ টেরই পাবে না। দারুণ বুদ্ধি হুজুর, এটা কেউ ধরতে পারবে না। তোয়া, আমার কিন্তু কাশির সমস্যা আছে হুজুর। যা বলছি তাই কর। এবার যদি ব্যর্থ হস তাহলে তোদের চাকরি থাকবে না। সেই রাতে সবাই যখন গভীর ঘুমে অচেতন, তখন হারুন শিকদার তার দুই চামচাকে নিয়ে বটগাছের নিচে হাজির হলো। তবে শুভ আর ঋতু সেদিন জেগে থাকায় সবকিছু দেখতে পেল। ঋতু, দেখ দেখ, গাছের নিচে কারা যেন এসেছে। মনে হচ্ছে হারুন শিকদারের দল। ভাইয়া, ওরা তো পাখি দুটোকে নিয়ে যাবে, আমাদের সোনা পাখি আর রূপা পাখিকে। চুপ, কাঁদিস না। আমাদের কিছু একটা করতে হবে। তুই এখানে দাঁড়া, আমি আসছি। এই মুহূর্তে বুদ্ধি আমাদের একমাত্র ভরসা। শুভ দৌড়ে তাদের গোয়াল ঘরের দিকে গেল। সেখানে কয়েকটা বড় বড় মৌমাছির চাক ছিল। রাগান্বিত মৌমাছির দল সরাসরি ধোঁয়ার উৎস লক্ষ্য করে উড়ে গেল। হারুন শিকদার আর তার চামচারা কিছু বুঝে ওঠার আগেই মৌমাছির ঝাঁক তাদের ঘিরে ধরল। বাবারে মারে, কোথা থেকে এলো এত মৌমাছি? ফুল ফুটিয়ে দিল যে। হুজুর পালন, এরা তো একেবারে জানে মেরে ফেলবে। আমার মুখ ফুলে গেল। সকালে হারুন শিকদারের ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই শুনে খুব হাসাহাসি করল। দেখেছো চাচা, মৌমাছিরা কেমন শিক্ষা দিয়েছে? হারুন শিকদারের মুখ দেখলে তোমার হাসি থামবে না। প্রকৃতির নিজের সন্তানদের রক্ষা করতে জানে কাক। লোভের ফল কখনো ভালো হয় না। ভাইয়া দেখ, কি সুন্দর খাঁচা, যেন কোনো ছোট রাজার বাড়ি। ঋতু খবরদার, ওটার কাছে যাস না। এটা নির্ঘাত হারুন শিকদারের নতুন কোনো ফাঁদ। তার লোভের শেষ নেই। তারা পাখি দুটোকে নিষেধ করলো। রূপা পাখিটা নিচে নামলো না, কিন্তু সোনার পাখিটাকে খাঁচার ভেতরের পাকা পেঁপে আর মিষ্টি জাম খুব আকর্ষণ করছিল। ঋতু আর শুভ হাজারবার বারণ করা সত্ত্বেও সোনার পাখিটা উড়ে গিয়ে খাঁচার ভেতরে ঢুকলো। সাথে সাথে খাঁচার দরজাটা বন্ধ হয়ে গেল। ভাইয়া, আমাদের সোনার পাখি। কেমন জব্দ করলাম! বলেছিলাম না এই পাখি আমার হবেই। সোনার পাখি সোনার কাছেই থাকবে। চল নিয়ে চল এটাকে। হুজুর, এবার আর কেউ ঠেকাতে পারবে না। আমার কষ্ট সার্থক হলো। আমাদের সোনার পাখিকে ছেড়ে দিন, ওকে নিয়ে যাবেন না, ওটা আমাদের বন্ধু। হারুন চাচা, দয়া করে ছেড়ে দিন। ওটা আমাদের গ্রামের সৌভাগ্য।
এই পাখি এখন আমার। এটা এখন আর তোদের গ্রামের নয়, এটা এখন থেকে আমার সৌভাগ্য হবে। যা, বাড়ি যা। লোভের আগুন মানুষকে অন্ধ করে দেয়। হারুন শিকদার নিজের সর্বনাশ নিজে ডেকে আনছে, কিন্তু আমরা কি করব? তার ক্ষমতা অনেক। আমাদের সোনা পাখি চলে গেল, এখন রূপা পাখিটা একা কি করে থাকবে? সেই রাতে ঋতু আর শুভর চোখে ঘুম আসলো না। ভাইয়া, সোনা পাখিটা ছাড়া রূপা পাখিটা তো মরে যাবে। আমাদের কিছু একটা করতেই হবে। পেয়েছি, একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি ভাইয়া? আমরা কি লড়াই করব? হারুন শিকদারের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার লোভ আর অহংকার। আমরা সেই সুযোগই নেব, কিন্তু এর জন্য আমাদের গ্রামের সবার সাহায্য লাগবে। একা আমরা কিছুই করতে পারবো না। পরদিন সকালে শুভ আর ঋতু গ্রামের মোড়ল চাচার কাছে গেল। শুভ তাকে তাদের পরিকল্পনার কথা খুলে বলল। খুব ভালো বুদ্ধি বের করেছিস দাদু ভাই, আমি তোর সাথে আছি। ওই পাখি দুটো আমাদের গ্রামের সন্তান, ওদের রক্ষা করতে আমরা সবাই একসাথে লড়ব। হারুন শিকদারের লোভের একটা সীমা থাকা উচিত। মোড়ল চাচা গ্রামের সবাইকে ডেকে জড়ো করলেন। সবাই এক বাক্যে শুভদের সাহায্য করতে রাজি হয়ে গেল। তাহলে কি আমরা সরাসরি হারুন শিকদারের সাথে লড়াই করব? না চাচা, লড়াই নয়, বুদ্ধি। হারুন শিকদার সবচেয়ে বেশি ভালোবাসে টাকা আর নিজেকে। আমরা সেই লোভকে তার বিরুদ্ধে ব্যবহার করব। ঠিক বলেছিস শুভ, কথার ফাঁদে ফেলতে হবে তাকে। পরিকল্পনা অনুযায়ী সেদিন বিকেলে গ্রামের কয়েকজন হারুন শিকদারের বাড়ির সামনে দিয়ে এমনভাবে কথা বলতে বলতে গেল যেন হারুন শিকদার শুনতে পায়। চিনেছিস ভাই, পাশের রতনপুর গ্রামে নাকি এক সাধু বাবা এসেছেন। তিনি মাটির ছুঁলে নাকি সোনা হয়ে যায়। শুধু কি তাই? আরে তিনি নাকি এমন মন্ত্র জানেন যাতে একটা সোনার জিনিসকে ছোঁয়ালে সেটা দ্বিগুণ হয়ে যায়। আমি নিজে দেখেছি, একখানা লোহার কুড়াল সোনার কুড়াল হয়ে গেল। আর তার হাতে নাকি এমন শক্তি আছে যে কোনো মূল্যবান জিনিস ধরলে সেটা আরো মূল্যবান হয়ে যায়। তিনি নাকি সব অলৌকিক কাজ জানেন। হারুন শিকদার তার বারান্দায় বসে সব শুনছিল। কথাটা কানে যেতেই তার কান খাড়া হয়ে গেল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। ভোলাকে ডেকে পাঠালো। ভোলা, এখনই রতনপুরে যা, ওই সাধু বাবাকে খুঁজে বের কর। বলবি ময়ূরপুরের মহাজন হারুন শিকদার তাকে দাওয়াত করেছেন। যত টাকা লাগে লাগুক, তাকে আমার বাড়িতে নিয়ে আসবি। আর বলবি তার জন্য আমি সোনার মুদ্রা সাজিয়ে রেখেছি, আজ রাতেই যেন আসে। জি হুজুর, এখনই যাচ্ছি। ভোলা রতনপুরে গেল, কিন্তু সেখানে গিয়ে কোনো সাধু বাবার খোঁজ পেল না। সেদিন সন্ধ্যায় রূপা পাখিটা বটগাছের ডালে বসে করুণ সুরে ডেকে চলেছিল। হঠাৎ সে দেখল ঋতু আর শুভ তাকে ইশারায় ডাকছে। আমরা সোনা পাখিকে উদ্ধার করতে যাচ্ছি, তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে, পারবে না? তারা সবাই হারুন শিকদারের বাড়ির পেছনে বড় আমবাগানে লুকিয়ে রইল। চুপ কর হতচ্ছাড়া পাখি, কাল তোকেই তো দ্বিগুণ বানাবো, তখন দেখবো কত ডাকতে পারিস। এখন ঘুমাতে দে। ঠিক সেই মুহূর্তে গ্রামের এক যুবক হারুন শিকদারের বাড়ির পেছন দিকে একটা পটকা ফাটালো। কিসের শব্দ ওটা? ডাকাত, ডাকাত পড়েছে। ভোলা, নোলা, কোথায় গেলি সব? হুজুর, মনে হয় ডাকাত পড়েছে, চারদিকে শুধু আওয়াজ। আমার তো মনে হচ্ছে 10-12 জন ডাকাত, তারা আমাদের দিকেই আসছে।
এখন আর এক মুহূর্ত দেরি নয়, চল। হারুন শিকদার বাইরে বেরিয়ে কাউকে না পেয়ে যখন ঘরে ফিরল, তখন দেখলো খাঁচা খালি, তার সাথে সোনা পাখি উধাও। সর্বনাশ, আমার পাখি, আমার লাখ টাকার পাখি, এ কি হয়ে গেল? আমি শেষ। হারুন শিকদার, তুমি যা করেছো তা ক্ষমার অযোগ্য। প্রকৃতি যা সবাইকে দেয় তা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। এই পাখি দুটো আমাদের গ্রামের আত্মা। তুমি সেই আত্মাকে খাঁচায় ভরতে চেয়েছিলে, তোমার লোভ আজ তোমাকে নিঃস্ব করে দিয়েছে। আপনার অত্যাচারে আমরা সবাই অতিষ্ঠ ছিলাম। আপনি ভেবেছিলেন টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু এই গ্রামের মানুষের ভালোবাসা কেনা যায় না টাকা দিয়ে। গ্রামবাসীদের প্রতিবাদের মুখে হারুন শিকদার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল সে গ্রামের সবার কাছ থেকে সম্মান আর বিশ্বাস হারিয়েছে। ধীরে ধীরে নিজেকে সে শুধরে নেওয়ার চেষ্টা করতে লাগলো।